ছাত্র জনতার উপর গুলি, হত্যা, আহত ও নিহতের তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধের হওয়া উচিত বলেন ফখরুল। পরিকল্পনা মন্ত্রীর এলাকা ও শেখ পরিবারের নাম থাকলে এই প্রকল্প অটোপাস। অন্তর্বর্তী সরকারের যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিএসএফ এর গুলিতে আবারও বাংলাদেশি এক কিশোর নিহত। শুনছিলেন শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ছাত্র জনতার উপর গুলি, হত্যা, আহত ও নিহতর তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার 9 সেপ্টেম্বর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ট্রাইব্যুনাল কর্মকর্তারা। জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত নিহতের পূর্ণাঙ্গ তালিকা এখনও সম্পূর্ণ করেনি সরকার। এই হত্যাকাণ্ডের ঘটনায় আইসিটিতে দায়ের হওয়া মামলাগুলোর বিচারের এরই মধ্যে চিফ প্রসিকিউটর সহ কয়েকজনকে প্রসিকিউটরের নিয়োগ দেওয়া হয়েছে। তথ্যের জন্য সারা দেশে সরকারি, বেসরকারি হাসপাতাল, গোরস্থান এবং সকল জেলা প্রশাসনের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জুলাইয়ের শুরু থেকেই সারা দেশে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আন্দোলনে নামে। এতে হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ তৎকালীন ক্ষমতাসীনরা। পরে সেই হামলার রূপ নেই হত্যা ও গণহত্যায়। তৎকালীন সরকার, দলীয় নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারায় কয়েকশ আন্দোলনকারী। আন্দোলনের এক পর্যায়ে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এদিকে অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে জেনেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সোমবার 9 সেপ্টেম্বর সকালে মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন যে স্বাধীনতা অর্জন হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তী সরকার জনগণের মতামতের উপর নির্ভর করে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা তাদের কাছে হস্তান্তর করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় ভারত প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত। কোনো উন্নয়ন প্রকল্প পরিকল্পনা কমিশনের সদস্য ও পরিকল্পনা মন্ত্রীর সম্মতি ছাড়া একনেক সভায় উঠানো যায় না। এ সুযোগ নিয়ে নিজ এলাকার জন্য বহু প্রকল্প পাশ করিয়ে নিয়েছে আওয়ামী লীগের সাবেক পরিকল্পনা মন্ত্রীরা। একইভাবে শেখ পরিবারের সদস্যদের কারো নাম কোনো প্রকল্পে নিলেই সেটার প্রয়োজনীয়তা যাচাই না করেই অটো পাস করানো হতো। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানা যায়, মন্ত্রণালয় বিভাগগুলো প্রত্যক্ষ প্রকল্পের বাস্তবায়ন প্রস্তাবনা পরিকল্পনা মন্ত্রণালয়ের ডিপিপি আকারে পাঠায়। ডিপিপি যাচাই বাছাই করার দায়িত্ব থাকলে পরিকল্পনা কমিশনের সদস্যদের। প্রত্যেক সদস্য সচিব পদমর্যাদায় দায়িত্বরত। এসব সদস্য চাইলেই প্রকল্পের ডিপিপি প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় সংশোধনের প্রস্তাব করতে পারেন অথবা পরিকল্পনা মন্ত্রীর সম্মতি নিয়ে এগুলো বাদ দিতে পারেন। পরিকল্পনা কমিশনের সদস্য ও পরিকল্পনা মন্ত্রীর সম্মতি ছাড়া কোনো প্রকল্পই পরিকল্পনা কমিশনের একনেক সভায় ওঠানো যায় না। এই সুবিধা নিয়ে দায়িত্বকালীন একাধিক প্রকল্প অনুমোদন করিয়েছে সাবেক প্রকল্প মন্ত্রী আহম মোস্তফা কামাল ও এম এ মান্নান। দেশব্যাপী কতিপয় জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ নেই আইসিটি বিভাগ। প্রকল্পের ডিপিপিতে তখন কুমিল্লার জেলার নাম ছিল না। সাবেক পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল শর্ত জুড়ে দেন, কুমিল্লা জেলাকেও প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা গেলেই কেবল প্রকল্পের অনুমোদন দেওয়া হবে। পরে প্রকল্পের ডিপিপি পুনরায় সংশোধন করে কুমিল্লা জেলার নামও অন্তর্ভুক্ত করা হয়। এরপরেই প্রকল্পের অনুমোদন দেয় সাবেক এই মন্ত্রী। জানা যায়, শেখ পরিবারের নাম থাকলে এই প্রকল্প সহজেই পাশ হয়ে যেত একনেক সভায়। পরিকল্পনা কমিশনের আপত্তি থাকার পরও অনেক প্রকল্প প্রভাব খাটিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। সাবেক প্রতিমন্ত্রী ও জামালপুর 3 আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রভাব খাটিয়ে শেখ হাসিনার নাম ব্যবহার করে নিজ এলাকায় শেখ হাসিনা নকশি প্রকল্প নামে একটি প্রকল্প অনুমোদন করিয়ে নেন বলেও জানা যায়। যদিও প্রকল্পের 772 কোটি টাকা বিফলে যাবে বলে মত দিয়েছিলেন পরিকল্পনা কমিশন। যে স্বাধীনতা অর্জন হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে পুষ্পাস্তক অর্পণ করে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, এই অঞ্চলে প্রভাব বজায় রাখতে চায় ভারত।
পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত বলেও মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এবার এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন কিশোরের বাবা সহ 2 বাংলাদেশি। রবিবার 8 সেপ্টেম্বর গভীর রাতে ধনতলা বিজিবি সীমান্তের মেইন পিলার 393 এর পাশ দিয়ে ভারতের অনুপ্রবেশকালে ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ গুলি চালালে জয়ন্ত কুমার সিং নামের এক কিশোর ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। সে বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে। এই সময় তার বাবা সহ 2 বাংলাদেশি আহত হয়েছেন। তারা বাংলাদেশে পালিয়ে এসে রংপুরে গোপনে একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলেও জানা যায়। আহতরা হলেন ফকিরভিটা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিং ও নিটালডুবা গ্রামের দরবার আলীর ছেলে বাংটু মোহাম্মদ। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ কবির। তিনি বলেন, কী কারণে তারা সীমান্তে গিয়েছিল তা নিশ্চিত হয়নি, তবে নিহতের মরদেহ বিএসএফ এর হেফাজতে রয়েছে। এই বিষয়ে ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিদ আহমেদ বলেন, এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি, আমরা অনুসন্ধান চালাচ্ছি। এর আগে গত 1 সেপ্টেম্বর রবিবার রাতে মৌলভীবাজার কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয় 8ম শ্রেণীর ছাত্রী স্বর্ণা দাস। প্রায় 45 ঘন্টা পর মঙ্গলবার 3 সেপ্টেম্বর রাতে চাতলাপুর চেকপোস্ট দিয়ে তার মরদেহ হস্তান্তর করে বিএসএফ। নিহত স্বর্ণা মৌলভীবাজারের জুরি উপজেলার পশ্চিম জুরি ইউনিয়নের কালনিগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে। পরেন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরায় তার বড় ছেলে থাকেন। তাকে দেখার জন্য 10,000 টাকার বিনিময়ে স্থানীয় 2 দালালের ধরে স্বর্ণা ও তার মা রবিবার রাতে লালার চক সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে স্বর্ণা ঘটনাস্থলেই মারা যায়। স্বর্ণার মা সহ বেশ কয়েকজন আহত হন। সোমবার বিকেলে 4টা পর্যন্ত মরদেহ ঘটনাস্থলেই পড়েছিল। পরে রাতে বিজিবির একটি দল বাড়িতে এসে জানায় স্বর্ণার মরদেহ বিএসএফ নিয়ে গেছে। এছাড়া 11 আগস্ট রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ওয়াহিদপুর সীমান্তর ওপারে ভারতীয় অংশের বিএসএফ এর গুলিতে মোহাম্মদ আবদুল্লাহ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়। নিহত আবদুল্লাহ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ নিশিপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।